নমস্কার। বঙ্গ সাহিত্য কুটিরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ বিড়াল। এই প্রবন্ধটি একাদশ শ্রেণীর পাঠ্য রয়েছে। অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমীরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শোনো এবং আমাকে অবশ্যই জানিও এই আলোচনাটি কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। তোমাদের যেই পাঠ্যটি রয়েছে সেই পাঠ্যে লেখক পরিচিতি দেওয়া রয়েছে। আমরা সেখান থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম 26শে জুন 1838, মৃত্যু 8ই এপ্রিল 1894। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। বাংলা গদ্য উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষভাবে খ্যাত। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজ্যের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তৎকালীন সময়ের প্রথা ও সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আর্থসামাজিক পটভূমিকা এবং এই পটভূমিকায় বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট। তা আমরা এখান থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটি পরিচয় পেলাম। তোমাদের এই পাঠ্যটি অর্থাৎ বিড়াল প্রবন্ধটি 1873 সালে প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এবং 1885 সালে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থে এই প্রবন্ধটি স্থান পায়। কমলাকান্তের দপ্তরের বাকি যতগুলি প্রবন্ধ রয়েছে প্রত্যেকটি ধারাবাহিকভাবে 1873 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। আমরা এই বিড়াল প্রবন্ধটি পড়তে গিয়ে কমলাকান্ত চক্রবর্তীর নাম পাব। এটি একটি কাল্পনিক চরিত্র এবং এই চরিত্রটি তৈরি করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই কমলাকান্ত চক্রবর্তীরই একটি দপ্তর রয়েছে যার নাম কমলাকান্তের দপ্তর এবং এই প্রবন্ধ পড়তে গিয়ে অবশ্যই আমাদের কমলাকান্ত সম্পর্কে কিন্তু একটু জেনে নিতে হবে। কমলাকান্ত একজন বিদ্বান মানুষ, তিনি বই পড়তে ভালোবাসেন কিন্তু তিনি আফিম খেতেও খুব ভালোবাসেন, যার কারণে তিনি জীবনে যখন প্রথম চাকরিতে যোগদান করেন তিনি একটি কেরানির চাকরি পান, কিন্তু সেই চাকরি তাকে ছেড়ে দিতে হয় কারণ তিনি চাকরিতে মনোযোগ দিতে পারেননি এবং তিনি বই পড়তে এবং বিভিন্ন রকম সমাজের যে বিভিন্ন দিকগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করতেই ভালোবাসতেন। যার কারণে তিনি যেই অফিসে চাকরি করতেন সেখানকার যিনি বস বা অফিসার ছিলেন তিনি তাকে চাকরি থেকে বের করে দেন এবং পরবর্তীতে তিনি তার দপ্তর তৈরি করেন যার নাম দেন কমলাকান্তের দপ্তর এবং সেখানে তিনি সমাজের যে বিভিন্ন দিক, সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক বিভিন্ন যে প্রেক্ষাপট রয়েছে তার যে ভালো খারাপ দিকগুলি নিয়ে তিনি বেশ যুক্তিপূর্ণভাবে আলোচনা করতেন এবং তা লিখে রাখতে পছন্দ করতেন। সেই আলোচনারই আমরা যে নথিপত্র পাই বা লেখাগুলো যেখানে পাই সেটি কমলাকান্তের দপ্তর। এখানে দপ্তর অর্থে তার সেই লেখা মূল্যবান কাগজপত্রের সমাহার। তাহলে এবার মূল পাঠ্যের আলোচনায় ফেরা যাক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অনন্য সৃষ্টি কমলাকান্ত চক্রবর্তীর মধ্য দিয়ে আমরা এই বিড়াল প্রবন্ধটি দেখব এবং কমলাকান্ত চক্রবর্তী এই বিড়ালের সঙ্গে তার যে এক কথোপকথন এই প্রবন্ধের মধ্যে দিয়ে উঠে এসেছে তাও আমরা বুঝব এবং এই প্রবন্ধ আলোচনার মধ্য দিয়ে এই প্রবন্ধের যে কি সারমর্ম রয়েছে তাও আমরা বুঝে নেব। তাহলে মূল পাঠ্য এবার পড়া যাক এবং আলোচনা করা যাক। বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। দেওয়ালের ওপর চঞ্চল ছায়া।
প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। তাহলে প্রথমে আমরা যে দৃশ্য পাচ্ছি সেই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি একটি শয়নগৃহ অর্থাৎ শোবার ঘর। সেখানে চারপাই অর্থাৎ বিছানার ওপর হুঁকা হাতে কে বসেছিলেন? কমলাকান্ত চক্রবর্তী। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। এই প্রবন্ধটি যে সময়ে লেখা বা বঙ্কিমচন্দ্রের যে সময়কাল, সেই সময়তে এরকম ইলেকট্রিক বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না। তখন স্বাভাবিকভাবেই এই লণ্ঠন বা মোমবাতি এসবেরই ব্যবহার ছিল। তো ঘরের মধ্যেও সেরকমই আলো জ্বলছিল এবং তার যে ছায়া আমরা দেখব, মোমবাতি জ্বালালে অনেক সময় দেওয়ালের মধ্যে একটু হাওয়া হলে বা মোমবাতির যে শিখা তা কিন্তু দোলে, যার ফলে দেওয়ালে যখন তার ছায়া পড়ে সেটি কিন্তু কাঁপতে থাকে এবং সেই ঘরের আলো, এই মিটিমিটি আলোগুলো এমনভাবে জ্বলছে যেন মনে হচ্ছে প্রেতবৎ নাচিতেছে, অর্থাৎ ভূতেরা নাচ করছে। অর্থাৎ একটা গা ছমছমে ব্যাপার, মানে ঘরটা খুব একদম অন্ধকার, আলো ছায়া একটা ব্যাপার রয়েছে। আহার প্রস্তুত হয়নি, এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এখানে বলেছি যে কমলাকান্ত কিন্তু একজন আফিমখোর, অর্থাৎ ভীষণভাবে নেশা করতেন। দিনের প্রায় বেশিরভাগ সময় তিনি নেশা করে থাকতেন। ভীষণ তিনি আফিমের নেশা করতে ভালোবাসতেন এবং কমলাকান্তের যে বাকি প্রবন্ধগুলো রয়েছে তা যদি আমরা পড়ে দেখি, সেখানে আমরা বুঝতে পারবো যে কমলাকান্তের একটু ভাতের থেকে বেশি যদি একটু আফিম হতো, আফিম খেয়েই তিনি বেশি সুখী হতেন। আমরা সেই পরিচয়ও বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে পেয়ে যাব। তো এখানেও তিনি হুঁকা হাতে আফিম খাচ্ছেন এবং তিনি বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছেন। সেই চিন্তাগুলো কিছুটা সংলগ্ন, কিছুটা অসংলগ্ন, মানে নেশায় থাকলে মানুষ যেরকম আর কি চিন্তা ভাবনা করে, তো সেরকমই তিনি চিন্তা করছেন। কেমন একটি চিন্তা, যে তিনি যদি নেপোলিয়ান হইতেন, আমরা নেপোলিয়ানকে ইতিহাসের পাতায় চিনেছি, তিনি ফ্রান্সের সম্রাট ছিলেন এবং তিনি একজন রাজনীতিবিদ এবং পাশাপাশি কূটনীতিবিদ ছিলেন। তার সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি বহু মানুষের হত্যা করেছেন এবং বলতে গেলে তিনি বেশ যেমন বিচক্ষণ একজন রাজনীতিবিদ ছিলেন, তেমনি কিন্তু একজন সুদক্ষ শাসকও তিনি ছিলেন। তো তিনি যে তার জীবনের যে যুদ্ধ ওয়াটারলু তিনি জিতিতে পারেন নাই। এবার যে কমলাকান্ত রয়েছে তিনি কিন্তু চেষ্টা করছে যে তিনি যদি নেপোলিয়ানের জায়গায় থাকতেন তাহলে কি তিনি ওয়াটারলু জিততে পারতেন। এই যে এরকম চিন্তা ভাবনা আফিম খেয়ে, এরকম তো আমরা যদি দেখেছি যারা নেশা করে তারা আকাশ কুসুম কত কিছু ভাবে, যে আমি যদি আজকে নেতা হতাম, আমি যদি আজকে দেশের প্রধানমন্ত্রী হতাম এরকম, বা আমি যদি এখন হঠাৎ করে লটারি জিততাম, কোটি কোটি টাকা পেয়ে যেতাম, এরকম বিভিন্ন ধরনের আজগুবি ভাবনা তার মাথার মধ্যে আসতে থাকে। তো এরকম একটি চিত্র বঙ্কিমচন্দ্র প্রবন্ধের শুরুতেই দেখাচ্ছে। এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, মেও। এই মেও শব্দটার থেকে আমরা বুঝতে পারি যে একটি বিড়াল সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং সে আওয়াজ করছে। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিংখাও ভিক্ষা করিতে আসিয়াছে। এবার ঘরটা যেহেতু আলো আধারী এবং তিনি পুরো নেশায় মগ্ন, তো স্বাভাবিকভাবেই তিনি প্রথম অবস্থায় বুঝতে পারলেন না এবং তিনি এতটাই নেশার ঘরে রয়েছেন এবং এরকম ভাবনায় রয়েছেন, তিনি ভাবছেন যে ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার সামনে এসেছেন এবং আফিম তার কাছে ভিক্ষা করছে। এই ওয়েলিংটনই ছিলেন যিনি নেপোলিয়ানকে হারিয়েছিলেন ওই সেই ওয়াটারলুর যুদ্ধতে। তো তিনি এখন কমলাকান্ত ভাবছেন যে সেই ওয়েলিংটন তার সামনে এসেছেন এবং তার কাছে আফিম খাওয়ার জন্য ভিক্ষা করছেন। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, মেয়। এবার তিনি তো অন্যরকম ভাবনায় রয়েছেন, আজগুবি ভাবনা। তিনি ভাবছেন ওয়েলিংটন এসেছে তার সামনে, তো তিনি এরকম কি বলছেন যে ডিউক মহাশয়কে, যারা এরকম বিদেশি ফ্রান্স বা সেই বিদেশি যে শাসক রয়েছে তাদেরকে রাজা মহারাজাদের ডিউক বলা হতো, তো সেই ডিউক মহাশয়কে তিনি বলছেন যে আপনাকে তো পুরস্কার দেওয়া হয়েছে, মানে এরকম তিনি বলতে যাবেন, এরকম মনে মনে ভাবছেন
যে আপনাকে তো পুরস্কার দেওয়া হয়েছে, তাহলে আপনি আরও বাড়তি লোভ করছেন কেন? মানে তার কাছে তার আফিম এতটাই মূল্যবান যে সেই আফিমের ভাগ তিনি দিতে চাচ্ছেন না, যার কারণে তিনি মনে মনে ঠিক করেছেন যে ডিউক সাহেবকে তিনি এইভাবে বলবেন। এবং এখান থেকে তিনি একটি কথাও বলছেন যে অপরিমিত লোভ ভালো নয়, অর্থাৎ অতিরিক্ত লোভ করা কিন্তু ভালো নয়। এটি কিন্তু একটি সামাজিকভাবে যদি ভাবা যায় সেটিও কিন্তু মানে সাধারণ ভাবনায় যে বেশি লোভ কখনোই ভালো নয়। একটা সামাজিক জ্ঞানও কিন্তু বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মুখ দিয়ে এই সময় একটি যুক্তিপূর্ণ কথা কিন্তু বলে দিলেন। ডিউক বলিল ম্যাও। আবার ডিউক কি বলছে ম্যাও, অর্থাৎ এই যে একটা অসংলগ্ন ভাবনা তার মাথার মধ্যে কিন্তু চলছে। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এই জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল, বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল, বুঝি বিড়ালের মনের ভাব। তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। এবার তিনি যখন আরেকবার সেই ম্যাও শব্দটি শুনলেন তখন তার ঘোরটা একটু ভাঙল এবং তিনি ভালো করে দেখে বুঝলেন যে একটি বিড়াল ঘরে এসেছে। মার্জারের আরেকটি অর্থ হচ্ছে বিড়াল, তো একটি ক্ষুদ্র বিড়াল ঘরে এসেছে এবং প্রসন্ন সেই কমলাকান্তের জন্য যে দুধটি ঘরে রেখে গিয়েছেন সেই দুধটি সেই বিড়াল ইতিমধ্যে পুরোটা খেয়ে বসে আছে এবং তার সামনে এসে ম্যাও ম্যাও করে ডাকছে এবং তাকে ব্যঙ্গ ভরে, মানে এটি কমলাকান্ত মনে করছেন যে তাকে ব্যঙ্গ ভরে সেই বিড়াল ম্যাও ম্যাও মধ্যে দিয়ে বলতে চাইছে যে তোমার দুধ তো আমি খেয়ে বসে আছি, এবার তুমি কি করবে। তো এরকম একটি ব্যঙ্গর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার দুহিয়াছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে যে প্রসন্নের কথা বলা হচ্ছে, তোমরা যদি আরও কমলাকান্তের বিভিন্ন প্রবন্ধ পড়ে দেখো তাহলে বুঝতে পারবে এই প্রসন্ন হচ্ছে একজন গোয়ালিনী এবং সে কমলাকান্তকে প্রতিদিন জল মিশিয়ে দুধ বিক্রি করত। এখান থেকেও সমাজের যে একটি খারাপ দিক, অর্থাৎ এই যে ঠকিয়ে ব্যবসা করা যে দিকটি, তাও কিন্তু অন্যান্য প্রবন্ধের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র তুলে ধরেছেন। তো এখানে তিনি বলছেন যে এই দুধটি যে খেয়ে ফেলেছে বিড়াল, তাতে এখন কমলাকান্তের কি করার আছে। সেই দুধ তো যে গরুটি দিয়েছে তার নাম মঙ্গলা এবং যে গোয়ালিনী সেই দুধ এনে দিয়েছে তার নাম প্রসন্ন, তাহলে সেই দুধে তো তারও যেমন অধিকার সেই বিড়ালেরও তেমনই অধিকার। তো এবার এখন থেকে কিন্তু আমরা এতক্ষণ যেমন সেই নেপোলিয়ান বা ওয়েলিংটনের আমরা একটা অসংলগ্ন ভাবনা দেখছিলাম কমলাকান্তের মধ্যে, এবার কিন্তু তিনি বেশ যুক্তিপূর্ণ ভাবনার দিকে এগিয়ে আসছে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে কমলাকান্তের দপ্তরে যে বিভিন্ন প্রবন্ধ রয়েছে সেখানে কিন্তু তিনি সমাজের যে বিভিন্ন দিক, অর্থনীতি, রাজনীতি, সামাজিক প্রত্যেকটি দিককে যুক্তি নির্ভরভাবে ব্যঙ্গ কৌতুক রসে এই কমলাকান্ত চক্রবর্তী চরিত্রের মাধ্যমে বারবার দেখিয়েছেন। তাহলে এবার পরবর্তী লাইন পড়ি। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে। অর্থাৎ এবার কিন্তু তিনি মানে বিড়াল যে দুধ খেয়েছে স্বাভাবিকভাবেই তাকে মারতে উদ্যত হচ্ছেন যে এটাই তো সমাজের নিয়ম, যে একটি বিড়াল ঘরে এসে দুধ খেয়ে গেল তাকে তো মেরে ভাগাতে হবে। তো সেরকমই তিনি একটি ভাবনা ভাবছেন, কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাত্তর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারি প্রতি ধাবমান হইলাম।
তিনি যেহেতু নেশার ঘোরে আছেন এবং তিনি কি চিন্তা করছেন যে এই বিড়ালকে যদি আমি এখন না মেরে ঘর থেকে ভাগিয়ে দিই, তাহলে হয়তো বিড়ালের যে যত বিড়াল জাতি আছে তারা কমলাকান্তকে কাপুরুষ ভাববেন এবং তিনি যে তাদের ভাগাচ্ছেন না সেটি নিয়েও হাসাহাসি করবে এবং তাকে ব্যঙ্গ করবে। তো সেই জন্য ঘরের মধ্যে একটি ভগ্ন যষ্টি অর্থাৎ একটি ভাঙা লাঠি ছিল, সেই লাঠিটি জোগাড় করে সঙ্গে সঙ্গে সেই ভগ্ন লাঠি নিয়ে তিনি বিড়ালকে তাড়িয়ে দেওয়ার জন্য উদ্যত হলেন। মার্জারি কমলাকান্তকে চিনিত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল মেয়াও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া কুকার লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। এবার এখানে যিনি কমলাকান্ত তিনি বলছেন যে সেই বিড়াল নাকি তাকে চিনত এবং তাকে দেখে বা সে যে তাকে লাঠি দিয়ে মারতে আসছে সেই ভয়ও সে পাচ্ছে না এবং সে আর একটু পাশের দিকে সরে একটা হাই তুলে আর চুপ করে আবার সেই ম্যাও বলল এবং সেই ম্যাওয়ের মধ্য দিয়ে কমলাকান্ত মনে করলো যে বিড়াল তার সাথে কথোপকথন করছে। এবার আমরা দেখতে পারবো যে বিড়াল তার সাথে যে কথা বলছে তার বর্ণনা, অর্থাৎ তিনি এতটাই নেশার ঘোরে আছে কিন্তু সেই নেশার ঘোরের থেকেও বিড়ালের সঙ্গে যে কথোপকথন এখন তার হবে তা কিন্তু খুবই যুক্তিপূর্ণ এবং যে সমাজের যে বিভিন্ন খারাপ দিক বা সমাজের যেসব নেগেটিভ দিক রয়েছে সেটি নিয়ে যে একটি ধারণা বা যুক্তি দিয়ে সেই দিকগুলোকে বোঝানো তা কিন্তু এই কথোপকথনের মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন, স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর সর দুধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। কি ভীষণ রকম ব্যঙ্গ! একটি বিড়াল নাকি কমলাকান্তকে এসব কথা বলেছে। কি কি বলেছে? যে তোমরা মারপিটে কেন উদ্ধত, যে মারপিট তোমাদের ভাবনা কেন? সংসারে এই যে দুধ দই মাছ মাংস এ সবই তো যে প্রকৃতি তা তো সকলের জন্যই তৈরি করেছে, সেখানে আলাদা করে মানুষ কি বা জীবজন্তু কি? তাহলে মানুষই কেবল কেন এসব ভোগ করবে? আমরা যারা অবলা জীবজন্তু তারা কেন আমরা তার ভাগিদার হব না? এবং আমাদেরও তো খিদা পিপাসা তোমাদের মতনই রয়েছে, তোমাদেরও যেমন খিদে পেলে তোমাদের খেতে ইচ্ছে করে, আমাদেরও তো তাই। তাহলে আমরা যদি এটা মনে না করি যে মানুষ কেন খাওয়া খাচ্ছে বা আমরা তোমাদের বাধা দিতে না আসি, তাহলে তোমরা আমাদের খাওয়ার সময় বা কিছু খেতে গেলে তোমরা আমাদের বাধা দাও কেন? তোমরা আমাদের মারতে আসো কেন? তো এখান থেকেও এই যে একটা যুক্তিপূর্ণ ভাবনা তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর উত্তর কমলাকান্ত বিড়ালকে কি দেবে তা কিন্তু সে কোনো মতেই ভেবে পাচ্ছে না। এবং বিড়ালটি যে একটি বিজ্ঞ চতুষ্পদ, অর্থাৎ বিড়াল কি চারটি পা, তার বিজ্ঞ অর্থাৎ কি জ্ঞানী। তো এই যে বিজ্ঞ চতুষ্পদ অর্থাৎ একটি জ্ঞানী বিড়াল যে তাকে জ্ঞান দিচ্ছে এবং বলছে আমাদের এই বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। অর্থাৎ কতটা মানে ব্যঙ্গ করলে এরকম রচনা করা যায় যে সেই সময় যে বিদ্যালয় সকলের অবস্থা বঙ্কিমচন্দ্র দেখেছেন, সেখানে পড়ানোর যে গতিবিধি তিনি দেখেছেন তা দেখে তিনি তার এই প্রবন্ধে লিখছেন যে বিড়ালের থেকে মানুষের এখন জ্ঞান অন্বেষণ করা উচিত। কতটা ব্যঙ্গচিত্র এখানে তুলে ধরা হয়েছে। দেখো, শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। এবার এখানে কিন্তু তিনি ধর্মের কথা বলছেন। প্রথমেই তিনি বলছেন দেখো শয্যাশায়ী মনুষ্য।
আমি প্রথমেই বলেছি কমলাকান্ত একজন আফিমখোর ব্যক্তি। তিনি চাকরি করতেন, কিন্তু সেই চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয় এবং তিনি সারাদিন এরকম পড়াশোনা লেখা এগুলো নিয়েই থাকতেন এবং বিভিন্ন যে তার মনের যে যুক্তিপূর্ণ দিকগুলি, আফিমের নেশায় তিনি যা চিন্তা ভাবনা করতেন তাই কিন্তু তিনি লিখে রাখতেন। তো স্বাভাবিক তার শুয়ে বসে থাকা ছাড়া আর অন্য কোনো কাজও ছিল না, তাই সেখান থেকে তিনি লিখছেন যে দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি। এবার বিড়াল তাকে ধর্মের জ্ঞান দিচ্ছে। এটা কিন্তু পুরোপুরি তার মনস্তাত্ত্বিক একটি বিষয়, যে বিড়াল মানে তিনি তার মেয়া মেয়া শব্দে মনে করছেন যে বিড়াল তার সাথে কথোপকথন করছে। তো সেখানে তিনি ধর্ম সম্পর্কে কি বলছেন, যে ধর্ম হচ্ছে পরোপকারী হলো আসল ধর্ম, অর্থাৎ পরের উপকার করার আমাদের আসল ধর্ম। এবং এই যে এই দুধটি যে বিড়াল খেয়ে নিয়েছে, সেই দুধটি তো আসলে কমলাকান্তের জন্য আনা হয়েছিল। তো কমলাকান্তের যে দুধ যদি বিড়ালটি চুরি করেই খাক বা যেইভাবেই খাক, সেই দুধটি কমলাকান্তের থেকে যেহেতু বিড়ালটি খেয়ে নিয়েছে, তার ফলে কমলাকান্তেরই কিন্তু উপকার হয়েছে, কমলাকান্ত পরোপকার করেছে, অর্থাৎ কমলাকান্তের ধর্ম সঞ্চয় হয়েছে। এবং এই যে ধর্ম সঞ্চয় বা তার পুণ্য সঞ্চয় হলো, তা কিন্তু এই বিড়ালের জন্যে। অর্থাৎ কিভাবে তিনি যুক্তিটাকে মিলিয়ে দিলেন। এবং তিনি এটাও বললেন যে তুমি আমার প্রশংসা করো, যে আমি তোমার যে তুমি যে ধর্ম সঞ্চয় করলে বা পুণ্য সঞ্চয় করলে, তার কারণ কিন্তু আমি, যার কারণে তুমি আমাকে ধন্যবাদ জানাও। তারপরে বিড়ালটিই বলছে, দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন, তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনী। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? এখান থেকে আমরা কিন্তু একটি সমাজের আরেকটি দিক কি দেখতে পাচ্ছি, যে চোর এবং সাধুর ব্যাপার। চোর চুরি কেন করে? চোর চুরি করে কারণ তার টাকার প্রয়োজন। আমাদের সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য তিনটি জিনিস প্রয়োজন: অন্ন, বস্ত্র, বাসস্থান। যখন এই তিনটি জিনিসই কোনো মানুষের কম পড়ে যায় বা তার অভাব বোধ হয়, তখনই সেই মানুষটি কিন্তু এই চরম পথ অর্থাৎ এই চুরি করার পথটি কিন্তু বেছে নেয়। এবং সেই বিষয়ে কমলাকান্তকে বিড়ালটি বলছে যে আমরা চুরি করি কেন, আমাদের চুরি করার প্রয়োজন কেন হয়? যখন যাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তাদের সেই অতিরিক্ত টাকার দরকারও নেই, সেই টাকাটি তারা সাধারণের মধ্যে বিলিয়ে দেয় না। সাধারণ মানুষকে খাওয়াতে গেলে বা কোনো দরিদ্রকে সেবা দিতে গেলে তাদের মধ্যে কৃপণতা অর্থাৎ কিপটেমি দেখা যায়। তারা মানুষকে দান ধ্যান করতে পারে না। সেই কারণেই আমাদের চুরি করা দরকার হয়ে পড়ে। যদি তারা তাদের এই অতিরিক্ত অর্থ এই দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারত বা তাদের কথা অন্তত একটু ভাবতো, তাদেরকে সাহায্য করত, তাহলেই কিন্তু এই যে সমাজে যে চোরের উপদ্রব এই ব্যাপারটি আসতো না। এবং সেই প্রসঙ্গে তিনি একটি বড় কথাও বলছেন যে চোর দোষী, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? এই যে একটি প্রশ্ন, যে মূলে চুরি করার মূলে যে কিপটামি বা কৃপণতা, তার জন্য কেন দণ্ড হয় না? যে মানুষগুলো যে তাদের সাহায্য করছে না, একটা মানুষকে কেন চোরে পরিণত হতে হচ্ছে, সেই দিকটি নিয়ে কেন ভাবনা হচ্ছে না? সেই দিকের কথাই কিন্তু তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র। এবং আমরা রবীন্দ্রনাথের যে 2 বিঘা জমি কবিতাটি রয়েছে, তার যে মূল ভাবনা বা সারমর্ম দেখলেই আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথও কিন্তু সেই একই কথা বলেছেন, যে একটি মানুষ যার সম্বলই 2 বিঘা জমি, সেই জমির প্রতিও একজন বিশাল জমিদার, যার কোনো অভাব নেই, যার বাড়িতে রোজ দিন 3 বেলা খাওয়া দাওয়া হয়, সব হয়, তার না বস্ত্রের অভাব রয়েছে, না অন্নের অভাব রয়েছে, না বাসস্থানের অভাব রয়েছে, সে কেবল তার বাগান বানানোর যে একটি বিলাসিতা, তার কারণে তার সেই 2 বিঘা জমিও দরকার হয়ে পড়ে। এবং তার সীমানার মধ্যে সেই 2 বিঘা জমি রয়েছে, সেই 2 বিঘা জমি সেই গরিব মানুষটার থেকে তিনি কেড়ে নিতে চান। এবং শেষ লাইনে আমরা দেখতে পাই সেই 2 বিঘা জমির যে শেষ লাইন রয়েছে, যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কত একটা বড় কথা, যে তুমি যদি আজকে মহারাজ হও বা তুমি যদি আজকে সাধু মানুষ হও, তাহলে সত্যিই আমি চোর।
এই সেই একই ভাবনা যেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধের মধ্যেও আমরা এই কয়টি লাইনের মধ্য দিয়ে, অর্থাৎ বিড়ালের মুখ দিয়ে যে কথাটি কমলাকান্ত ভাবছেন তাও কিন্তু আমরা এখানে বুঝতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি তিনি কি সুন্দরভাবে সেই জায়গাটিকে এই প্রবন্ধের মধ্যে জায়গা করে দিয়েছেন। দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, এখানে এই যে প্রথম কিছু লাইন আমরা দেখেছি। যখন আমি একটা উদাহরণ দিই, ধরুন একটি বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িতে প্রচুর মানুষের আয়োজন হিসেবে রান্না বান্না করা হয়। তো সব বিয়ে বাড়িতে তো সবসময় প্রচুর লোক, যতজন নিমন্ত্রিত সকলে হয়তো পৌঁছায় না, বা অনেক সময় প্রচুর খাবার বেঁচে যায়। তো সেই খাবারগুলো অনেক সময় সে মানুষরা ফেলে দেয়, পেছনে যে বাড়ির যে নর্দমা রয়েছে বা যেখানে সেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে পেছনে যে জায়গা রয়েছে সেখানে ফেলে দেয়। অনেক মানুষই এরকম রয়েছে। তো সেই খাওয়াগুলো ফেলে না দিয়ে যদি কোনো একটি অনাথাশ্রমে বা কোনো মন্দিরে বা কোনো যে যারা অভুক্ত তাদের কাছে যদি পৌঁছে দেওয়া হয়, তাহলে ক্ষতিটা কি? ঠিক সেরকমই একটি উদাহরণ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যে বিড়ালটি বলছে যে বিড়াল কি মাছ খেতে ভালোবাসে, দুধ খেতে ভালোবাসে। তো যে বাড়িতে যখন রান্না হয় সেই মাছের কাটার জন্য সে ম্যাও ম্যাও করে পাচিরে পাচিরে ঘুরে বেড়ায় যে আমাকে একটু খেতে দাও। তারাও তো অভুক্ত প্রাণী, তাদেরও তো খিদে পায়। তো সেই মাছের কাঁটা তাকে দেওয়া হয় না, উল্টে সেটা নর্দমায় ফেলে দেওয়া হয়। এবং নর্দমায় ফেলে দিলে সেটি তো সেখানে দুর্গন্ধময় একটি জায়গায় যদি ফেলে দেওয়া হয়, আমাদের কি রুচি হবে সেখান থেকে তুলে খেতে? তাহলে সে অবলা প্রাণীদেরই বা কি রুচি হবে? তো তারা বলছে যে আমাদেরও তো খিদে পায়, তাহলে আমাদের সেই বেঁচে যাওয়া খাওয়াটা আমাদের মুখে তুলে দিলে তোমাদের ক্ষতি কি হয়? ঠিক সেরকমই এই যে সমাজের যারা উচ্চবিত্ত তাদের যেগুলো তারা ব্যবহার করে না বা তাদের প্রয়োজনীয়তায় তো হয়ে পড়ে, তো সেগুলো যদি সাধারণ গরিব মানুষের মধ্যে যদি তারা বিলিয়ে দেয়, তাহলে কি তাদের কম হবে? সেটা তো তাদের দরকার নেই, সেটা তাদের বেশি হয়ে গেছে, সেটি তাদের বিলাসিতার কারণ হয়ে গেছে। আর সেই বিলাসিতাই যখন একটি সাধারণ মানুষের তার ব্যবহারের জন্য বা তার খুবই দরকারি সেই জায়গাটা, তাহলে সেটা কেন তাকে দেওয়া হচ্ছে না? এই প্রশ্নটি কিন্তু এই প্রবন্ধে বারবার উঠে আসছে। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি তোমরা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হইয়া লজ্জার কথা সন্দেহ নাই। সে যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা, ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে? এখান থেকেও এই যে আমরা যখন বিশাল এলাহি ব্যাপার স্যাপার দেখি, তখন আমরা সেখানেই আমাদের সর্বস্ব দিয়ে দিতে রাজি, কিন্তু যাদের সেটির দরকার নেই সেখানে আমরা সব কিছু উজাড় করে দেব, কিন্তু যেখানে দরকার সেখানে আমরা দিতে নারাজ। এটা কিন্তু সমাজের একটি বাস্তব চিত্র। এখানে কিন্তু এখনও বর্তমান এই লেখাটির লেখা হয়েছে 1873, আর এখন বর্তমান যুগে দাঁড়িয়েও এই কথাটি কতটা প্রাসঙ্গিক যে আমরা সাধারণ যারা উচ্চবিত্ত শ্রেণী বা যারা একটু সচ্ছল, তারা সবসময় যেদিকে বেশি জায়গা রয়েছে, বেশি দান ধ্যানের জায়গা রয়েছে বা যারা দান ধ্যান পায়, আমরা সেখানেই একদম ঝুড়ি ঝুড়ি জিনিস দান করার জন্য এগিয়ে যাই। কিন্তু যাদের কিছুই নেই তাদের আমরা সেই এক পয়সা দিতেও যেন কত ভাবনা চিন্তা করি যে দেব কি দেব না, সে যদি বড়লোক হয়ে যায়, এরকম ধারণা। তো আমরা প্রতিনিয়তই সমাজের বিভিন্ন যে জায়গা রয়েছে এরকম উদাহরণ আমরা ভুরি ভুরি উদাহরণ পাবো। তো সেখানে তিনি বলছেন যে বড় লোকের যদি একটি রাজা যদি ফাপড়ে পড়ে তাহলে আমরা তার ব্যথায় ব্যথিত হই, কিন্তু এটি গরিব যে বিনা অন্নে দিন কাটাচ্ছে বা চুরি করছে তাদের ব্যথায় তো আমরা ব্যথিত হই না। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে, বরং জোড়হাত করিয়া বলিতে আরও একটু কি আনিয়া দেব, তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে
চোর বলিয়া তাহার দণ্ড করো, ছি ছি। কত সত্যি কথা লিখেছেন বঙ্কিমচন্দ্র। এখানে প্রত্যেকটি আমাদের এই প্রবন্ধ পড়ে কিন্তু সেই মানসিক জায়গার জাগরণের ভীষণ দরকার। আমরা যখন সে বিশাল শিক্ষিত, বিশাল জ্ঞানী, তার মতন জ্ঞানের সাগর কেউ নেই, তার জন্য ছুটে বেড়াই, তার পেছন পেছন আমরা ছুটে বেড়াই, হয়তো সে আমাদের পাত্তাও দিচ্ছে না, তবুও আমরা তাকে তেলা মাথায় তেল দিই, অর্থাৎ যার মাথায় তেল আগের থেকেই লাগানো রয়েছে তাকে আরেকটু তেল দিই। কিন্তু যার আসলেই তেলের দরকার, যার দুবেলা খাওয়ার অন্নটুকু নেই, যার পেটে খিদা রয়েছে, তাকে আমরা একবারও মুখ ফিরেও তার দিকে তাকাই না। যে বলছে আমার আর খাবারের দরকার নেই, আমার পেট ভর্তি, তবুও তাকে আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু খেতে হবে, এরকমভাবে আমরা তাদের বলি যে আরও দেওয়ার জন্য এগিয়ে যাই। কিন্তু যে আমার কাছে এসে, আমার পায়ের কাছে এসে বলছে আমাকে খেতে দাও, আমি খেতে পাইনি, তাকে আমরা দূরছাই করি, তাকে আমরা তাড়িয়ে দিই, ঠিক যেন ওই বিড়ালের মতন। বা সেই বিড়ালটি যে চুপ করে তার দুধটি খেয়ে নিল তার খিদে পেয়েছে বলে, তখন তাকে আমরা মারতে যেতে, কমলাকান্ত যেমন মারতে যেতে উদ্ধত হচ্ছে এবং বলছে যে তুমি চুরি করে খেলে আমার খাওয়া। এখান থেকে যে একটি মানে প্রত্যেকটি, আমি এতক্ষণ ধরে যে প্রবন্ধটি পড়ছি, প্রত্যেকটি ছত্রে ছত্রে বঙ্কিমচন্দ্র সমাজের যে কালো অন্ধকার, যে আসল বাস্তব দিকটা, যে দিকটা আমাদের সবসময় আগে ভাবা উচিত, সেই দিকটিকে বারবার তিনি এই প্রবন্ধের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। দেখো আমাদিগের দশা, দেখো দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। কিভাবে আমি এগুলোর বিশ্লেষণ করব? এত সুন্দর করে প্রত্যেকটি লাইনের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র কেন বাংলা সাহিত্যের এত বড় একজন লেখক তা তিনি বারবার প্রমাণ করেছেন। তিনি সেই সময় বসে যা লিখে গিয়েছেন তা বর্তমান যুগেও সমানভাবে প্রাসঙ্গিক, এবং এটাও বলতে পারি ভবিষ্যতেও এর প্রাসঙ্গিকতা একই রকম উজ্জ্বল থাকবে। এখানেও যদি উদাহরণ দেওয়া যায়, এই যে বাড়ির পোষা কুকুর আর রাস্তার কুকুর, দুটোই তো কুকুর, দুটোই তো একই, 4 পা, একটা লেজ, কুকুরের যা গঠন হয় তাই, তার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি থাকে, কিন্তু কুকুর তো কুকুরই। তো যখন সে ঘরের আদুরে কুকুর হয়ে যায়, তার যে কি বিশাল তাকে আয়োজন, তার দেখাশোনার, তা তো আমরা সবসময় দেখতে পাই যে একটি বাড়ির পোষ্য কুকুরের কতটা মানে খেয়াল রাখা হয়। সে কুকুর মানে কি, সে হচ্ছে পাহারাদার, সে তার বাড়ির মালিকের পাহারা দেবে। কিন্তু আমরা বর্তমান যুগে দাঁড়িয়ে দেখি যে কুকুরকেই উল্টে পাহারা দেয় বাড়ির লোক। তো আর যারা রাস্তার কুকুর, তারা রাস্তা দিয়ে হেঁটে গেলেও মানুষ তাদের দেখলেই ঢিল ছোড়ে। এই যে পার্থক্য, এই পার্থক্যই কিন্তু এখানে বলা হয়েছে যে বিড়ালটি যখন কারো প্রিয় হয়ে যায়, তখন তাকে ঘরের মধ্যে বেশ আদর করে তাকে যত্ন করা হয়, তখন তার পুষ্টি হয়, অর্থাৎ সে ভালো মতন খেতে পায়, দেখতে সুন্দর হয়, তার বড় বড় লোম হয় এবং তার রূপেরও কি ঝলক। কিন্তু সে যখন সাধারণ একটি বিড়াল, যে বাইরে নোংরায় থাকে বা কিছু মাছের কাঁটা যদি একটু তার ভাগ্যে জুটে যায় সেই আশায় থাকে, তখন তার চেহারা একরকম। অর্থাৎ মানুষ যখন কোনো আরেকটি বড়লোক বা সেরকম উচ্চবিত্তীয় শ্রেণীর প্রিয় হয়ে যায় বা সেই উচ্চস্থানীয় লোকের প্রিয় হয়ে যায়, তখন তার যে মতিগতি বা তার যে শ্বাসচরিত্র তা কিন্তু পাল্টে যায়। এবং সেও কিন্তু হয়তো সেই নিম্নবিত্ত শ্রেণীরই কেউ, কিন্তু সে যদি তোষামোদ করতে পারে, সে যদি সেই উচ্চবিত্ত শ্রেণীর মানুষকে তোষামোদ করতে পারে, তার তেলা মাথায় তেল দিতে পারে, তাহলে সেও কিন্তু তার যোগ্যতার থেকে বেশি অনেকটাই পেয়ে যায়। এবং যে তার মতনই যারা লোকজন রয়েছে, তারা তখন তাকে দেখে ভাবে বা হিংসা করে। এখানেই সেইভাবে বলেছে অনেক মার্জার কবি হইয়া পড়ে। এখানে এটিও কিন্তু একটি ব্যঙ্গচিত্র। আর আমাদিগের দশা দেখো, আহারা ভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনুত, দাঁত বাহির হইয়াছে,
জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে। অবিরত আহারাভাবে ডাকিতেছি, ম্যাও ম্যাও, খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণ জন্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? এখান থেকে আমরা কি বুঝলাম? যে যখন এই যে অনাহার ক্লিষ্ট একটি বেড়াল, তার পেট ঢুকে গিয়েছে, তার হাড়, যে শরীরের যে হাড় তা দেখা যাচ্ছে, আমরা এমন একটি বিড়ালকে দেখতে পাচ্ছি যে অনাহারে একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। তো সেই বিড়াল কমলাকান্তকে বলছে যে আমরা এই আহারের অভাবে, অর্থাৎ খাদ্যের অভাবেই তোমাদের কাছে আসি, ম্যাও ম্যাও করে ডাকি, আমাদের কি একটু খাওয়া দেওয়া যায় না? তোমরা আমাদের এই যে কালো চামড়া দেখে আমাদের ঘৃণা করছো, আমাদের দূরে সরিয়ে দিচ্ছ, আমাদের খেতে দাও, নলে আমাদের তো চুরি করতেই হবে। আমরা কোথার থেকে খাওয়া পাবো যদি তোমরা আমাদের খেতে না দাও? চোরের শাস্তি দাও, চুরি করলে শাস্তি দাও, কিন্তু তোমরা যে নির্দয়তা করো বা তোমাদের মধ্যে যে দয়ার অভাব, তার জন্য তোমরা কেন শাস্তি পাও না? বা কতটা সত্যি কথা যে একটি যখন হতদরিদ্র মানুষ, যার সহায় সম্বলহীন, যার কাছে খাওয়ার অন্ন নেই, সে যদি একটি মানুষের কাছে এসে হাত পাতে, তখন তার চেহারা দেখে কত লোকই আছে তাদের দূরছাই করে তাড়িয়ে দেয়, না ভিক্ষা দেব না, না খেতে দেব না। কিন্তু এবং সেই লোকটি যদি পরবর্তীকালে এসে তার বাড়িতে বা তার থেকে কিছু চুরি করে নিয়ে পালায়, তখন তাকে মারধর করা হয়, তাকে জেলে দিয়ে দেওয়া হয়। তাহলে সেই চুরি করার জন্য তুমি শাস্তি তাকে দিতে পারছো, কিন্তু সে যখন প্রথমে তোমার কাছে এসে ভিক্ষা চেয়েছিল, তোমার কাছে একটু অন্ন ভিক্ষা চেয়েছিল, তখন তুমি তাকে কেন দাওনি? তাহলে তুমি যে তাকে দয়া করলে না, তাকে যে দূরে সরিয়ে দিলে, তার জন্য তোমারও তো শাস্তি হওয়া দরকার। একজন আফিমখোর বৃদ্ধ কমলাকান্ত নেশার ঘোরে কতটা যুক্তিপূর্ণ ভাবনা ভাবছেন তা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিমখোর। তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষে দরিদ্র চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল, তবে সে আহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই। এখানে তিনি বলছেন যে কমলাকান্ত, তুমি তো দূরদর্শী, তুমি তো নেশাগ্রস্ত থাকো, তুমি তো নেশার ঘোরে সমাজের সত্যি দিকটা নিয়ে ভাবনা চিন্তা করো, তাহলে তুমি কেন এটা ভাবছো না যে এই যে একটা 500 লোকের যে যার অন্নসংস্থান, সেটি একজনেই কেড়ে নিচ্ছে এবং সেটি নিজের পকেটে বা কুক্ষিগত করছে। তাহলে সেই 500 লোকের খাওয়াটা সেই একজন যে কেড়ে নিল, সে তো পুরো সে 500 লোকের খাওয়া একা খেতে পারে না। তাহলে যেটুকুই বা বেঁচে থাকে তা কেন সে বিলিয়ে দিচ্ছে না? এবং যার কারণে সে যে কিপটেমি করছে, বারবার তিনি একই কথা বলছে যে বারবার সে যে কিপটেমি করছে, সেই কিপটেমির জন্য কেন তার শাস্তি হচ্ছে না? সে 500 লোক যখন চুরি করছে তখন তাদের শাস্তি হচ্ছে, কিন্তু সে একজন লোক সে 500 লোকের খাবার যে চুরি করে নিচ্ছে বা নিজের মুষ্টিগত করছে, কারণ সে অতি শক্তিশালী, তার বল রয়েছে, তার অর্থ বল বলতে এখানে অর্থ বলের কথা বলা হচ্ছে, তার টাকার কোনো অভাব নেই, সেই টাকার জন্য সে এতগুলো মানুষকে অন্যাভাবে রেখে নিজের পেট উদরপূর্তি করছে। তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে নিয়ে কেন ভাবছো না? তুমি কেন এদিকটা দেখছো না? কারণ পৃথিবীতে সবাই যখন জন্ম নেয়, সবাই একইভাবেই জন্মগ্রহণ নেয়, কেউ গরিব বা বড়লোক হয়ে জন্মগ্রহণ নেয় না, বা কেউ পৃথিবীতে আসছে জন্মাচ্ছে মরার জন্য, মরেই তো যাব, না খেয়েই মরে যাই, এরকম ভাবনা নিয়েও কেউ জন্ম নেয় না। তাহলে এত যে বাস্তব একটি চিত্র, সেই বাস্তব চিত্রের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র কিন্তু ভীষণ সরল বাক্যে এবং একটি বিড়ালের মধ্য দিয়ে, তার বিড়ালের জীবন দিয়ে সে কিন্তু প্রত্যেকটি হতদরিদ্র মানুষ এবং যে উচ্চবিত্ত শ্রেণী, তাদের মধ্যে যে সম্পর্ক বা তাদের মধ্যে যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব, তা কিন্তু দেখাচ্ছেন বারবার এই প্রবন্ধের মধ্য দিয়ে। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধনসঞ্চয় করিতে না পায়,
অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালা নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধনসঞ্চয় যত্ন করিবে না, তাহাদের সমাজে ধনবৃদ্ধি হইবে না। এবার কমলাকান্ত তো এতক্ষণ ধরে বিড়ালের থেকে তার পরামর্শ বা তার জ্ঞান শুনেই যাচ্ছে। এবার কমলাকান্ত বলছে যে আর সহ্য আমি করতে পারছি না, এবার তুমি থামো, তুমি ভীষণ এমন কথা বলছো যেগুলো সমাজের বিরুদ্ধ কথা, এবং এই কথাগুলো যদি সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা হয়ে যাবে। এটা একটা নিয়মে বাধা পড়ে রয়েছে, চিরাচরিত একটি নিয়ম, যে যে যত শক্তিশালী বা যে যত ধনী সে বরাবর ধনীই থাকবে, তারা ধনসম্পদ বাড়তে থাকবে, এবং যে গরিব সে সারা জীবন গরিবই থাকবে এবং বংশগত পরম্পরায় সে গরিব থেকে গরিব হয়েই থাকবে। এবং এর যুক্তিতে কমলাকান্ত বলছে যে চোরের জ্বালায় যদি নির্বিঘ্নে ধনী লোক যদি নিজের টাকা ভোগই না করতে পারে, বা সে যদি তার যে ক্ষমতা, যত ক্ষমতা সেরকম যদি ধনসঞ্চয় না করতে পারে, তাহলে সমাজের ধনবৃদ্ধি হইবে কিভাবে। এখান থেকে কিন্তু কমলাকান্ত এবার নিজের যুক্তি দেওয়া শুরু করছে। মার্জার বলিল, না হইল তো আমার কি, সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি, ধনীর ধনবৃদ্ধি না হলে দরিদ্রের কি ক্ষতি। এবার মার্জার পাল্টা প্রশ্ন করেছে যে যদি সমাজের ধনবৃদ্ধি তুমি বলছো, তার অর্থ বলছো যে সমাজের ধনবৃদ্ধি মানে যে ধনী তারই ধনবৃদ্ধি, তাহলে ধনীর ধনবৃদ্ধি হয়ে দরিদ্রের কি লাভ হচ্ছে? দরিদ্রের তো কোনো লাভ নেই। যে বড়লোক তার তো বড়, যদি সে আরো বড়লোক হয়, তাদের দরিদ্রের জন্য তুমি কি ভাবনা ভাবলে, বা দরিদ্রের তাতে কি লাভ হবে? আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব। এবার এখানে কিন্তু একটা তর্ক শুরু হয়ে গেছে। তিনি এটা বোঝাতে যাচ্ছেন যে সমাজের যদি ধনবৃদ্ধি না হয় তাহলে সমাজের মানুষের কোনো লাভ নেই, তো বা উন্নতি হবে না। সেখানে বিড়াল এবার রাগ করে বলছে যদি আমার যদি খিদেই নিবারণ না হয়, বা যদি আমি খেতেই না পারি, তাহলে সমাজের উন্নতি নিয়ে আমি বা কি করব। এবার কিন্তু এখানে একটা তর্ক আমরা দেখতে পাচ্ছি। বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। কমলাকান্ত কিন্তু ভালোই বুঝতে পারছেন যে বিড়াল যে যুক্তিগুলো দিচ্ছে তা ভীষণভাবে যুক্তিপূর্ণ কথা, এবং এগুলো ফেলে দেওয়ার নয়, এবং যার কারণে সে বিড়ালকে সুবিচারক বলছে। কিন্তু আমাদের মনে রাখা দরকার, এই বিড়াল কিন্তু আসলে কথা বলছে না, এই সবই কিন্তু কমলাকান্তের মনের মধ্যে চলছে। আফিমের নেশায় সে একবার নিজেকে বিড়াল ভাবছে, একবার নিজ সত্তাকে ভাবছে। অর্থাৎ তার মনের ভেতরে যে টানাপোড়েন চলছে বা নিজের সাথেই নিজের যে কথোপকথন চলছে তা কিন্তু মনে রাখা প্রয়োজন। এবং সেখানেই সে বলছে যে যদি সেরকমই হয় তাহলে গরিবের কোনো দরকারই নেই সমাজে, সবাই বড়লোক হোক, কিন্তু সমাজে যে ধনবৃদ্ধি অর্থাৎ সমাজের উন্নতির জন্য বড়লোকদেরই দরকার। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নেই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিড়াল কি যুক্তি দিচ্ছে যে ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম যে গরিবের দরকার নেই, তাহলে তুমি ফাঁসির সাজাও ঠিক আছে, চোরকে ফাঁসি দাও, চোরকে শাস্তি দাও, সব ঠিক আছে। তাহলে সেই চোরকে শাস্তি দেওয়ার আগে যে বিচারক তাকে শাস্তি দেবে সেই বিচারককে বলো 3 দিন উপাস করে থাকতে। সেই উপাস করে থেকে যদি তার খিদে না পায়, এবং খিদে পেলেও তার যদি চুরি করার প্রবৃত্তি না হয় বা ইচ্ছা না হয়, তাহলে আমি মেনে নেব যে চোরের শাস্তি পাওয়া উচিত। আর তুমি আমাকে তো মারতে উঠতে, অর্থাৎ কমলাকান্ত তো বিড়ালটিকে লাঠি দিয়ে মারতে গেছিল, তো সে বিড়ালটির কমলাকান্তকেও বলল তুমিও তো আমাকে মারতে এসেছিলে, তা তুমিও 3 দিন উপাস করো, এবং উপাস করে তোমারও যদি চুরি করতে ইচ্ছা না হয় তাহলে তুমি আমাকে একদম মেরেই ফেলবে, আমি তাতেও কোনো উচ্চবাচ্য করব না। বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে,
আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক, সিংহের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো। প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হাড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষাভর আফিঙ্গ দিব। তো এবার বঙ্কিমচন্দ্র কতটা ব্যঙ্গভাবে এই লেখাটি লিখেছেন। তিনি কৌতুকের সঙ্গে বলছেন যে যখন কমলাকান্ত বুঝতে পারছে বিড়ালের সঙ্গে সে আর এই যুক্তিতর্কে পারবে না, তখন সে বলছে যে দেখো, এগুলো তুমি যা বলছো, যা যুক্তি দিচ্ছ, সবই নীতিবিরুদ্ধ কথা, এগুলোর কোনো যুক্তিপূর্ণ কথা না। তুমি কারণ কমলাকান্ত বুঝতে পারছে যে সমাজে এই কথা কোনোদিনই খাটবে না, বা এই যুক্তি কোনোভাবেই সমাজ মেনে নেবে না। কারণ সমাজে যাদের ওজন বেশি বা যাদের ক্ষমতা বেশি, তারা তাদের ক্ষমতা বজায় রাখার জন্য যেভাবে সম্ভব দরিদ্রদেরকে চাপা দিয়ে সে তার ক্ষমতার প্রসার করবে। তাই সমাজের যে আরেকটি দিক, যে যখন কেউ গলা তোলে তখন তাকে চুপ করিয়ে দেওয়া, সেখানেও কমলাকান্ত ঠিক বিড়ালকে সেভাবেই করছে। বিড়ালকে বলছে ঠিক আছে, তুমি এইসব চিন্তাভাবনা ছেড়ে দাও, তুমি ধর্মাচরণে মন দাও। তোমাকে আমি এই একটি বই, দুটো বইয়ের কথা বলছে, সেই বইগুলো তোমাকে আমি উপহার হিসেবে দিয়ে দেব, অর্থাৎ ঘুষ দেব, যাতে তুমি আর এরকম কথা আর যুক্তি না দেখাও। এবং সাথে তুমি কালকে আবার এসো, সেই প্রসন্ন গোয়ালিনী আবার কালকে কিছু ছানা, অর্থাৎ ওই হয়তো দুধের যে ছানা সে এনে দেবে, এবং যখন আমি জলযোগে বসিব তখন তুমি আমার সাথে এসে তা গ্রহণ করো। অর্থাৎ এখানে বিড়ালের মুখ বন্ধ করে দেওয়া। বর্তমান সময়ে আমি এখানে বলছি না রাজনীতির প্রসঙ্গ, তবে বর্তমান রাজনীতি কিন্তু এখন বর্তমানে যা দেখছি তা কিন্তু এমনই। অনেক কিছু সাথী এবং ভাণ্ডারের মধ্য দিয়ে মানুষের মধ্যে তা বিলিয়ে দেওয়া হচ্ছে, এবং মানুষ সেই দিয়েই তার যোগ্যতার কথা চিন্তা না করে সেই ক্ষুদ্র কুয়োর মধ্যেই ঝাঁপ দিচ্ছে। তো এটুকুই বলবো, তোমরা যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা বুঝে নেবে। তো এখন বর্তমান যে প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তার একটি দিক রয়েছে। আমাদের যারা আমরা বর্তমান প্রজন্ম এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের চিন্তা কিন্তু এই প্রজন্মকেই করতে হবে। কারণ এখন বর্তমান সময় ভীষণ কঠিন। আর এই প্রবন্ধ, বিশেষ করে এই কয়টি লাইন যা আমি পড়লাম, এই যে মুখ বন্ধ করে দেওয়া, একটি বড় কিছু চাওয়ার জন্যে ছোট জিনিস দিয়ে যে মুখ বন্ধ করে দেওয়া, তা কিন্তু বরাবর সমাজে হয়ে এসেছে এবং এখনও হয়ে চলেছে। কমলাকান্ত বুঝতে পেরেছে তার পক্ষে আর এই যুক্তি জেতা সম্ভব নয়, যার কারণে সে বিড়ালকে বলছে যে তুমি কালকে আমার সাথে এসে একটু ছানা কালকে দেবে প্রসন্ন, সেটাও তুমি খেয়ে যাও। অর্থাৎ তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। এবার মার্জারও সেই ফাঁদে পা দিল, বলল ঠিক আছে, আফিমের দরকার নেই, তবে হাড়ি, অর্থাৎ হাড়িও এক ধরনের মাদকজাত দ্রব্য, তো সেটি খাওয়া যখন যদি খিদা পায় সেই ভাবনা চিন্তা করে খেতে পারি। এবং শেষ লাইনে আমরা চলে এলাম, মার্জায় বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। তো এখানে পতিত আত্মা অর্থাৎ বিড়ালটি এতক্ষণ কিন্তু আলোতেই ছিল, কিন্তু আমরা শেষে এসে দেখলাম যে উল্টে কমলাকান্ত তার যুক্তি দিয়ে তাকে অন্ধকারেই নিয়ে গেল। কিন্তু কমলাকান্ত মনে করলো যে যাক, আরেকটি যে এরকম ভাবনা চিন্তা নিতে যাচ্ছিল, সমাজ বিরুদ্ধ বা নীতি বিরুদ্ধ কথা বলতে যাচ্ছিল, তাকে আমি সেই অন্ধকার, সেই ভাবনার থেকে আলোতে নিয়ে আসলাম। কিন্তু সত্যি কথা এটাই, বঙ্কিমচন্দ্রের রচনার এটাই মূল উদ্দেশ্য, যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বিড়ালের মধ্য দিয়ে যে সত্যি যেরকম ভাবনা মানুষের হওয়া উচিত, সেই ভাবনার বিপরীতে গিয়ে যে ভাবনা কোনো সময় মানুষের না হওয়া উচিত, সেই ভাবনাকেই মানুষ বেশি গ্রহণ করে। এবং যদিও বা না গ্রহণ করতে চায় বা আসল ভাবনাই ভাবতে চায়, কিন্তু সেখানে কিছু মানুষ রয়েছে যারা তাদের কূটনীতির মাধ্যমে বা রাজনীতির মাধ্যমে সেই মানুষগুলোর মুখ বন্ধ করিয়ে দেয়। তো শেষে গিয়ে আমরা শ্রী কমলাকান্ত চক্রবর্তীর নাম পাচ্ছি, অর্থাৎ এই প্রবন্ধটি
যে লিখেছেন সেটি অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু এই প্রবন্ধের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র দেখাতে যাচ্ছেন যে এটি কমলাকান্ত চক্রবর্তীরই লেখা একটি প্রবন্ধ, যেটি একটি কাল্পনিক চরিত্র। আমি প্রথমেই বলেছি, তো এটি কেউ গুলোবে না যে আসল লেখক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই চরিত্র শ্রী কমলাকান্ত চক্রবর্তী, এটি একটি কাল্পনিক চরিত্র। এই চরিত্রের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার নিজের যে সমাজ ভাবনা, সমাজের যে বিভিন্ন দিকের ভাবনা, তাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন, এবং সেটি অবশ্যই ব্যঙ্গ এবং কৌতুকভাবে। তো আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। তোমরা কতটা কি বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তোমরা অবশ্যই তোমাদের বাকি সহপাঠীর সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আজকের মতন আসছি।